আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 বাকি যতটুক ছিল সেইটার সেখান থেকে স্টার্ট করব। আমরা হচ্ছে এর আগে অনেক আগে যখন এই চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা এখানে তোমার কোভ্যালেন্ট বন্ড আর হচ্ছে হাইব্রিডাইজেশন ওভারল্যাপিং এইগুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে হচ্ছে আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নিয়ে বন্ড দিয়ে স্টার্ট করব। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড এটার পর আমরা দুইটা টপিক দেখব, পোলারিটি আর হচ্ছে পোলারাইজেশন। আর তারপর যদি টাইম থাকে আমি তাহলে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও আজকে দেখাই দিব। আচ্ছা, সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এগুলো ডেফিনেশন আমি মনে হয় আগেও কয়েকবার মেনশন করছি, তারপর আমি এখানে একটু শর্টলি আবার বলে দিই। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আমরা পড়ছিলাম ওই যে ডি ব্লকের হাইব্রিডাইজেশন যখন করছি তখন। সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, বাট এইখানে অ্যাকচুয়ালি দুইজন ইলেকট্রন শেয়ার না করে একজন দুইটা ইলেকট্রন সাপ্লাই দেয় আর আরেকজন হচ্ছে তোমার এই দুইটা ইলেকট্রনকে রিসিভ করে। ওকে, মানে লিগ্যান্ড নামে একটা সাবস্ট্রেট থাকে যেটা হচ্ছে ডোনার, মানে ও হচ্ছে দুইটা ইলেকট্রন সাপ্লাই দেয়, আর রিসিভার যে সেই দুইটা ইলেকট্রনকে মানে রিসিভ করে বলতে কি অ্যাকচুয়ালি এই মানে আমরা তো জানি একটা কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে দুইটা ইলেকট্রন শেয়ার করে। ফর এক্সাম্পল ধরো এক্স আর ওয়াই এর মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড যখন হয় তখন হচ্ছে এক্স আর ওয়াই ইলেকট্রন দুইটাকে শেয়ার করে। অ্যান্ড আমরা তারপর এটার উপর আরও হাই লেভেলের থিওরিও দেখছি যে আসলে ইলেকট্রনটা এভাবে শেয়ার হয় না, এখানে অ্যাকচুয়ালি দুইটা অরবিটালের ওভারল্যাপিং হয়। ঠিক আছে, ওইটার উপর বেস করে আমরা বেশ কিছু হাইব্রিডাইজেশনও দেখে আসছি। বাট এইভাবে যখন আমরা একটা তোমার কোভ্যালেন্ট বন্ড রাখি সেটাকে বলা হয় লিউইস স্ট্রাকচার। ওকে, লিউইস থিওরি অনুযায়ী লিউইস স্ট্রাকচার। আর এরপর হচ্ছে আমরা ভিবিটি পড়ছি, ভ্যালেন্স বন্ড থিওরি। ওইখানে আমরা মেনলি অরবিটাল ওভারল্যাপিং আর হাইব্রিডাইজেশন নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, তো এখন একটা মানে একটা ট্রিভিয়াল এই তোমার কোভ্যালেন্ট বন্ডে যেটা হয় দুইজনই একটা একটা ইলেকট্রন সাপ্লাই দিয়ে সেটা শেয়ার করে। বাট একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো একজন হচ্ছে দুইটা ইলেকট্রন সাপ্লাই দিবে আর আরেকজন কিছুই সাপ্লাই দিবে না। ওকে, তো একটা ট্রিভিয়াল কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হইতে পারে এরকম যে এই হচ্ছে এক্স এর দুইটা ইলেকট্রন, এক্স হচ্ছে তার এক্সেসিভ ইলেকট্রন আছে, তো সে এই দুইটাকে কাইন্ড অফ ডোনেট করে ওয়াই এর সাথে শেয়ার করতেছে। ওকে, সো এইটাকে বলা হয় ডোনার, এটা হচ্ছে রিসিভার। আর যে ডোনেট করে তাকে বলা হয় লিগ্যান্ড। ওকে, যাদের এরকম ফ্রি ইলেকট্রন মানে যাদের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকে, ইউজুয়ালি যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে তারাই এই লিগ্যান্ড হিসেবে কাজ করে। আর যাদের ইলেকট্রনের শর্টেজ থাকে তারা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করে। অ্যান্ড এটা আমরা ডি ব্লক এলিমেন্টের হাইব্রিডাইজেশন যখন দেখাইছিলাম তখন এই জিনিসগুলো বেশ অনেকবারই ডিসকাস করা হয়েছিল। তো একটা খুব কমন এক্সাম্পল কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়ন। তো এটার ফরমেশনটা হচ্ছে এরকম যে ফার্স্ট অফ অল আমরা যদি অ্যামোনিয়ার ফরমেশন দেখি, অ্যামোনিয়া হচ্ছে এরকম NH3, অ্যান্ড তোমরা জানো স্ট্রাকচারটা এরকমই। এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, ওই যে টেট্রাহেড্রাল থাকে, বাট উপরে যেহেতু একটা লোন পেয়ার একটা আনঅকুপাইড অরবিটাল রয়ে গেছে, মানে একটা মানে নন ওভারল্যাপিং অরবিটাল রয়ে গেছে, তাই এটা একটা পিরামিড আকৃতির হয়, ট্রায়াঙ্গুলার পিরামিড। এটা আমরা পরে আসছিলাম, বাট এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আচ্ছা, তো এখন এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ইউজ করে সে কিন্তু একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারবে। সো সেটা কীরকম? সো সে এই দুইটা ইলেকট্রনকে মানে লিগ্যান্ড হিসেবে সাপ্লাই দিতে পারবে একটা H+ আয়নকে। H+ আয়নের তো কোনো ইলেকট্রন নাই, রাইট? সো এখানে যদি সেই দুইটা ইলেকট্রন দেয় তাহলে এই দুইটা ইলেকট্রনকে তারা এখানে শেয়ার করে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারবে। বাট এখানে অ্যাকচুয়ালি ওই দুইটা ইলেকট্রনই কিন্তু দিছে অ্যামোনিয়া। সো আমরা এখান থেকে পাবো NH4+ আয়ন। দ্যাট মিনস একটা NH4+ আয়নে কিন্তু তোমার তিনটা কোভ্যালেন্ট বন্ড
এই যে 1 2 3 তিনটা কোভ্যালেন্ট বন্ড আর একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট থাকে। ওকে, এটাকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড না বলে শুধু কোঅর্ডিনেট বন্ডও অনেকে বলে, জাস্ট সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা, তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নিয়ে আমাদের ডিসকাশন এইটুকুই। আমরা তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের আরও অনেক এক্সাম্পল দেখে আসছিলাম ডি ব্লক এলিমেন্টে, যেমন টেট্রাঅ্যামিন কপার সালফেট। সেখানে আমরা দেখছিলাম যে CuNH3 4 আর হচ্ছে SO4। সো এটার স্ট্রাকচার কীরকম ছিল আই হোপ সবার মনে আছে। এটা হচ্ছে কপার 2+। তো কপার 2+কে হচ্ছে 4টা অ্যামোনিয়া চারদিক থেকে ইলেকট্রন, তাদের লোন পেয়ার ইলেকট্রনগুলো লিগ্যান্ডের মতো ডোনেট করে শেয়ার করে। আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে আমরা হচ্ছে এরকম একটা অ্যারো সাইন দিই, মানে বুঝাই যে কে ইলেকট্রনগুলো দিচ্ছে। অ্যান্ড এটা আমাদের কি ওই কমপ্লেক্স আয়নটা, অ্যান্ড কমপ্লেক্স আয়নটার চার্জ, ওভারঅল চার্জ হচ্ছে 2+, তাই সে হচ্ছে সালফেট 2- সাথে একটা আয়নিক বন্ড ফর্ম করে। সো এখানে যদি জিজ্ঞেস করা হয় এখানে কয়টা বন্ড আছে, তাহলে আয়নিক বন্ড আছে হচ্ছে একটা 1। আচ্ছা, এখানে সালফেটের ভিতরে আবার কীরকম বন্ড আছে? সালফেটের ভিতরে বন্ডের স্ট্রাকচারটা বেশ কমপ্লেক্স। সালফেটের ভিতরে অ্যাকচুয়ালি এরকম সালফার তোমার হচ্ছে 2টা অক্সিজেন, তারপর হচ্ছে এখানে আবার একটা তোমার এখানে একটা O- আছে, সরি এখানে একটা O- আছে, আবার একটা এরকম তোমার একটা, আমার ঠিক স্ট্রাকচারটা পুরোপুরি মনে নাই, বাট এরকমই কিছু একটা, যে এরকম একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে। এটা তুমি একটু অনলাইনে সার্চ করলে পাবা সালফেট আয়নের স্ট্রাকচার কেমন। আসলে এই কিছু কিছু স্ট্রাকচার খুবই কমপ্লেক্স, তার মধ্যে এই SO4 2- একটা। সো এখানে আমাদের যদি ধরো বন্ড মানে শুধু এইটার ভিতরে কয়টা বন্ড আছে এটা জিজ্ঞেস করা হয়, সালফেটেরটা আমরা ফর নাও বাদ দিলাম। তো এইটার ভিতরে তোমার আয়নিক বন্ড আছে হচ্ছে 0টা, কারণ এখানে কোনো আয়নিক বন্ড ফর্ম হয় নাই। এইখানে তোমার এই প্রত্যেকটা NH3 এর মধ্যে 3টা করে কোভ্যালেন্ট বন্ড আছে। তো কোভ্যালেন্ট আছে হচ্ছে 3 × 4 12টা, আর এখানে এই যে 4টা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে। সো কোঅর্ডিনেট বন্ড আছে হচ্ছে 4টা এই কমপ্লেক্স আয়নটায়। আর এই জায়গায় একটা আয়নিক বন্ড আছে, সেটা এই আয়ন আর এই আয়নের মধ্যে। আর এখানে ওই সালফেট 2- এর স্ট্রাকচারটা যদি দেখাই, সালফেট আয়ন স্ট্রাকচার, হ্যাঁ ওই যে যেরকমটা বলছিলাম অনেকটা ওরকমই। এটা হচ্ছে সালফেট 2- এর স্ট্রাকচার, বাট আমার যতটুকু মনে পড়ে এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডও থাকে। এটা আমি ঠিক এখন মনে করতে পারতেছি না, বাট এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকার কথা। আচ্ছা, সো এখানে সালফেটের তোমার স্ট্রাকচার হচ্ছে দেখতে এরকম। এখানে প্রবাবলি এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে, ঠিক শিওর না, বা দুইটাই হয়তো। বাট অ্যাকচুয়ালি ওটা কিন্তু ম্যাটার করে না, কারণ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড তো একই, দুইটাই আসলে শেয়ারিং করা হচ্ছে, মাঝখানে দুইটাই ইলেকট্রন আছে। এখন কোঅর্ডিনেটে হচ্ছে একজন দুইটা সাপ্লাই দিচ্ছে, আর কোভ্যালেন্টে হচ্ছে দুইজন। এর জন্য অ্যাকচুয়ালি দেখা যায় তোমার এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা অনেক সময় অনেকে ওমিট করে যায়, জাস্ট সিম্পলি বলা হয় যে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড আছে। আচ্ছা, তো এখন আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের পর শিখবো হচ্ছে দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে পোলারিটি আর একটা হচ্ছে পোলারাইজেশন। পোলারিটি অ্যান্ড পোলারাইজেশন। পোলারিটির বাংলা হচ্ছে পোলারন। এটা খুবই কনফিউজিং, মানে কোনটার বাংলা কোনটা, সেটা হচ্ছে পোলারন। আর পোলারাইজেশনের বাংলা হচ্ছে পোলার আয়ন। দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। পোলার আয়ন। সো এই নাম থেকে একটু মুখস্থ রাখতে হবে কোনটা দিয়ে কি বোঝায়। আচ্ছা, তো আমরা ফার্স্টে পড়বো পোলারিটি বলতে কি বোঝায়, তারপর আমরা দেখব পোলারাইজেশন কি, অ্যান্ড এই পোলারাইজেশনকে আবার কিছু ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, তো সেইগুলোর ব্যাপারেও আমরা শিখব। আচ্ছা, সো ফার্স্টে আসি পোলারিটি কি। পোলারিটি, সো লাস্ট পেজ ঠিক জি ভাই হয়েছে।
আচ্ছা, পোলারিটির ডেফিনেশন হচ্ছে, মানে একদম সহজভাবে যদি বলি, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ডের মতো প্রপার্টি শো করার যে টেন্ডেন্সি, ঠিক আছে, এটাই হচ্ছে পোলারিটি। ওকে, আমি আবার বলি, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড যদি আয়নিকের মতো তোমার বিহেভিয়ার দেখায়, আয়নিক কম্পাউন্ডের মতো বিহেভিয়ার দেখায়, সেটাকে আমরা বলি তার পোলারিটি। ওকে, সো এখানে ডেফিনেশনটা একটু গুছায় লিখি যে ডেফিনেশনটা এইভাবে বলা যায়। এটা অ্যাকচুয়ালি খুবই তোমার এটা ফর্মাল ডেফিনেশন না, ফর্মাল ডেফিনেশনটা একটু পরে বলতেছি। সো এটা ডেফিনেশন হচ্ছে যে দ্য টেন্ডেন্সি অফ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড, the tendency of a covalent compound to act like ionic compound, act like বলতে হচ্ছে রিয়াকশনগুলো আয়নিক কম্পাউন্ডের মতো, যেমন ওয়াটার, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? এগুলো তো দেখছোই যেগুলো যদিও কোভ্যালেন্ট বাট পুরোটাই আয়নিক কম্পাউন্ডের মতো। তো টু অ্যাক্ট লাইক আয়নিক কম্পাউন্ড ইজ কল্ড ইটস পোলারিটি, অর বাংলায় হচ্ছে পোলারন, called its polarity একটু ওয়েট করো, it's called its polarity, আর বাংলায় হচ্ছে পোলারন। ওকে, সো পোলারিটিটা কেন ক্রিয়েট হইতে পারে, আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি। ধরো একটা ক্লোরিন মলিকিউল, তো একটা ক্লোরিন মলিকিউলে হচ্ছে দুইটা ক্লোরিনের মধ্যে ইলেকট্রন শেয়ারিং অবস্থায় থাকে। তো এই ক্লোরিন, যে দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিনেরই কিন্তু আমাদের ইলেকট্রোনেগেটিভিটি সেম। আমরা ইলেকট্রোনেগেটিভিটি শিখে আসছি, একটা পিরিয়ডিক প্রপার্টি, যে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে থাকা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, সো ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এই ক্লোরিনের জন্য এটা হচ্ছে 3, আর এই ক্লোরিনের জন্য এটা হচ্ছে 3, মানে দুইটা ক্লোরিনই এই মাঝখানের ইলেকট্রনকে একই স্ট্রেংথে নিজেদের দিকে টানতেছে, তাই আলটিমেটলি এটা কোনো দিকেই যাচ্ছে না। সো ইলেকট্রন যদি কোনো দিকেই না যায়, তখন এইখানে কোনো পোলারিটি ক্রিয়েট হবে না। সো এটা একটা পারফেক্ট কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড। ইউজুয়ালি ডায়াটমিক মলিকিউলগুলোই তোমার 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, যেমন অক্সিজেন গ্যাস, তারপর হচ্ছে ক্লোরিন গ্যাস, নাইট্রোজেন গ্যাস এটসেট্রা, এগুলো হচ্ছে একদম 100% পারফেক্ট কোভ্যালেন্ট কম্পাউন্ডস। কিন্তু তুমি যদি এখানে ডিফারেন্ট দুইটা নন মেটালের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করো, ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, ক্লোরিন একটা ইলেকট্রন দিছে, বাট ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। মানে ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনই হচ্ছে যে একটা কোভ্যালেন্ট বন্ডের শেয়ার্ড ইলেকট্রন কোনো একটা দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। সো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3, ওকে, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.1। সো এখানে যেহেতু ডিফারেন্সটা অনেক বেশি, তাই দেখা যায় ক্লোরিন এই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে দুইটা ইলেকট্রন, দুইজনের কাছে এটা শেয়ার্ড অবস্থায় আছে, কিন্তু তোমার এই ক্লোরিনের বেশি টানাটানির কারণে এই ইলেকট্রনগুলো হচ্ছে ক্লোরিনের কাছে চলে আসছে। ওকে, ক্লোরিন এই ইলেকট্রনটা হচ্ছে ক্লোরিনের কাছে চলে আসছে। ওকে, সো এখানে একটা পোলারিটি ক্রিয়েট হচ্ছে। পোলারিটি বলতে এই ক্লোরিনটা এখন ডেল্টা নেগেটিভের মতো অ্যাক্ট করতেছে, কারণ সে একটা এক্সট্রা ইলেকট্রন কাইন্ড অফ তার কাছে নিয়ে আসছে। আমরা তো জানি ইলেকট্রন রিসিভ করাটাই অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ গেইন করার ওয়ে। আর এই যে হাইড্রোজেনের থেকে যে একটা ইলেকট্রন সরে গেল, তাই সে কাইন্ড অফ পজিটিভ চার্জে চার্জড হয়েছে, পুরোপুরি পজিটিভ চার্জ না, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, মানে পার্শিয়ালি পজিটিভ। ওকে, সো এটাই হচ্ছে পোলারিটি। মানে এখানে একটা ডাইপোল ক্রিয়েট হয়, তোমরা যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছো, এই একটা পজিটিভ চার্জ, এই একটা নেগেটিভ চার্জ, এখানে একটা ডাইপোল ক্রিয়েট হয়। আর এই কম্পাউন্ডগুলোকে আমরা কি বলি? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলি।
বাংলায় হচ্ছে পোলার সমযোজী যৌগ, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর এইটাকে আমরা বলি নন পোলার বা বাংলায় হচ্ছে অপোলার সমযোজী যৌগ, মানে পারফেক্ট কোভ্যালেন্ট কম্পাউন্ডস। মানে এইগুলা ছাড়া বাকি কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডই 100% পোলার, মানে 100% তোমার কোভ্যালেন্ট না, কিছুটা আয়নিক প্রপার্টি তাদের থাকে, কারো এটা অনেক বেশি থাকে, কারো কম থাকে। এটা ডিপেন্ড করে যে এই দুইটার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি তোমার ডিফারেন্সটা কীরকম। ডিফারেন্স যত বেশি তত তোমার এটা পোলার কম্পাউন্ড হয়। আচ্ছা, সো এই ডিফারেন্সটার উপর বেস করে বলা যায়, মানে আমরা ইউজুয়ালি যেটা বলি যে ডিফারেন্সটা যদি মানে দুইটা এই একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের পাশের দুইটা অ্যাটমের মধ্যে ডিফারেন্সটা যদি লেস দ্যান 0.5 হয়, তখন আমরা তাকে নন পোলার কম্পাউন্ড বলি, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর ডিফারেন্সটা যদি 0.5 থেকে 1.9 মধ্যে হয়, তখন আমরা তাদেরকে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলি বা পোলার সমযোজী যৌগ। আর এর থেকেও যদি বেশি হয় তাহলে ওইটা আসলে কোভ্যালেন্ট কম্পাউন্ডই না, মানে এর থেকে বেশি হইলে ওইটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার মানে ওইটা পসিবল না। মানে আমরা দেখবো যে এটার ম্যাক্সিমাম ভ্যালু 1.9ই হয়, এর থেকে বেশি মানে ওইটা আসলে একটা ডিরেক্টলি আয়নিক কম্পাউন্ডই। ঠিক আছে, সো আমরা এটা দেখবো যে কেন এটার ম্যাক্সিমাম ভ্যালুটা 1.9। আচ্ছা, সো পোলারিটি হচ্ছে টেন্ডেন্সি অফ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড টু অ্যাক্ট লাইক আয়নিক কম্পাউন্ড। এখন আসি যে আমরা কিছু কমন, আমি তোমাদের অনেক আগের একটা ক্লাসে হয়তো বলে আসছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটির মানে বের করার একটা স্কেল আছে, পাউলিং স্কেল বলতে একটা স্কেল আছে, একটা ফর্মুলা আছে এখানে, যে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটি আর তোমার আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা, সেই দুইটার অ্যাভারেজ, রাইট? এরকম একটা ফর্মুলা আমি তোমাদের প্রবাবলি অনেক আগে লিখে দিয়েছিলাম। এনিওয়েজ, তো এই স্কেলের উপর ডিপেন্ড করে কমন কিছু অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি আমরা একটু লিস্ট করি। যেমন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি পুরা পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিনের, যার ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট 4, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3। তারপর আছে নাইট্রোজেন, এইটারও ইলেকট্রোনেগেটিভিটি 3। তারপর আছে হচ্ছে ফসফরাস, ফসফরাস, আচ্ছা ফসফরাসের আগে অন্যটা দেখি, যেমন ব্রোমিন, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.8। ওকে, তারপর হচ্ছে আয়োডিন, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। এগুলো মুখস্থ রাখতে হবে না, তুমি জাস্ট ফ্লোরিনেরটা মনে রেখো আর ক্লোরিনেরটা মনে রেখো, তাইলেই হবে, আর হাইড্রোজেনেরটা মনে রেখো। তারপর হচ্ছে ফসফরাস, ফসফরাস হচ্ছে 2.1, হাইড্রোজেন এটাও হচ্ছে 2.1। আরেকটা লিখি সালফার, সালফার হচ্ছে 2.5। আচ্ছা, সো পিরিয়ডিক টেবিলে সবচেয়ে তোমার মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড যতগুলো হইতে পারে তাদের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স থাকে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি তোমার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে এটা হচ্ছে মানে বেস্ট পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটার পোলারিটি সবচেয়ে বেশি। ওকে, এটার হচ্ছে পোলারিটি ম্যাক্স। কেন? কারণ এখানে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1 আর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, সো এই দুইটা ডিফারেন্স হচ্ছে ওই যে আমরা বললাম, এই দুইটা ডিফারেন্স হচ্ছে 1.9। সো অ্যাকচুয়ালি পোলার মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড যতগুলো আছে তাদের মধ্যে এইটাই ম্যাক্সিমাম ডিফারেন্স হইতে পারে, এর থেকে বেশি ডিফারেন্স আসলে পসিবল না। আচ্ছা, এখন আমরা পোলারিটির সিকোয়েন্স দেখি। আমরা গ্রুপ 17-এ যেই কয়টা হ্যালোজেন আছে এফ, সিএল, বিআর, আই, এগুলোর প্রত্যেকটার সাথে হাইড্রোজেনকে তোমার ইয়া করে হাইড্রোজেনের একটা কম্পাউন্ড বানায় দেখব যে কার পোলারিটি বেশি। সো প্রথমটা হচ্ছে এইচএফ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড। এখন দেখো ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু উপর থেকে নিচে কমতে থাকে, রাইট?
আমরা পিরিয়ডিক প্রপার্টিসে পড়ছিলাম, অ্যান্ড এখানেও দেখা যাচ্ছে এটার ইলেকট্রোনেগেটিভিটি 4, এটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3, এটার হচ্ছে 2.8, এটা হচ্ছে 2.5। সো এখানে ডিফারেন্সটা কিন্তু হাইড্রোজেনের সাথে আস্তে আস্তে কমতেছে। তার মানে HF হচ্ছে সবচেয়ে পোলার, এটা হচ্ছে মোস্ট পোলার, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হাইড্রোব্রোমিক অ্যাসিড, আর তারপর হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড। এখন আমাকে বলো যে তোমার এখানে এটা হচ্ছে মোস্ট পোলার আর এটা হচ্ছে লিস্ট পোলার, ঠিক আছে, লিস্ট পোলার। সো HF হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক আর HI হচ্ছে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট, মানে তার মধ্যে কোভ্যালেন্ট প্রপার্টিজ সবচেয়ে বেশি। কারো কি কোশ্চেন আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি, সবচেয়ে বেশি তোমার ইলেকট্রোনেগেটিভিটি যেমন ফ্লোরিনের, সিমিলারলি সবচেয়ে কম মানে লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, চিন্তা করে দেখো বাম থেকে ডানে গেলে হচ্ছে এটা কমে আর উপর থেকে নিচে গেলে এটা বাড়ে, রাইট? সরি, বাম থেকে ডানে গেলে এটা বাড়ে আর উপর থেকে নিচে গেলে এটা কমে। তার মানে সবচেয়ে কম হচ্ছে গ্রুপ 1-এর একদম নিচের জনের। তো সেটা হচ্ছে ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। সো এইটা হচ্ছে ফ্রান্সিয়ামের সবচেয়ে কম, ফ্রান্সিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, অথবা বলা যায় যে ওর ইলেকট্রো পজিটিভিটি সবচেয়ে বেশি। আবার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, ইলেকট্রো পজিটিভিটি সবচেয়ে কম। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপর আমরা আরো একটু এক্সাম্পল দেখি। ওয়াটার আর H2S, আমরা এটা হাইড্রোজেন বন্ড যখন পড়াবো কালকে তখন এটা আবার দেখব যে দুইটা কম্পাউন্ড, একটা হচ্ছে H2O আর একটা হচ্ছে H2S। সো অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর সালফারের হচ্ছে 2.5। এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2.5। সো এগুলোর স্ট্রাকচার কীরকম? স্ট্রাকচার হচ্ছে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এটার স্ট্রাকচার হচ্ছে সালফার, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এখানেও তোমার চারটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার ইলেকট্রন, এখানেও দুইটা লোন পেয়ার ইলেকট্রন। বাট এখানে দেখা যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, মানে এখানে ডেল্টা নেগেটিভ, এই যে 2 ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা পজিটিভ, এখানে ডিফারেন্সটা অনেক বেশি, কারণ হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর এটা হচ্ছে 3.5। সো ডিফারেন্সটা কত হবে? 1.9 করে। আর এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে সালফারে হচ্ছে 2.5 আর এটা হচ্ছে 2.1। সো এখানে ডিফারেন্স অনলি তোমার সালফার, দাঁড়াও, সালফার হচ্ছে আচ্ছা 1.9, এটা ভুল বলতেছি না, এটা তো সরি, এটা তো অক্সিজেন, এটা তো ক্লোরিন না, সরি ফ্লোরিন না, সরি সরি, এটা হচ্ছে তোমার 3.5 মাইনাস 2.1, দ্যাট ইজ 1.4। আর এইখানে ডিফারেন্সটা হচ্ছে 0.4। তার মানে ওয়াটার হচ্ছে বেশি পোলার, ওয়াটার কম্পাউন্ড হচ্ছে বেশি পোলার, আর এটা যেহেতু 0.5-এর থেকে কম, এটা নন পোলার। সিন্স লেফট সাইডেরটা পোলার, তাই এটার ক্যারেক্টারিস্টিক্সগুলা কাইন্ড অফ আয়নিকের মতো হবে, আর এটা কোভ্যালেন্টের মতোই হবে। আচ্ছা, আয়নিকের মতো বলতে এটা লিকুইড, ওকে, এটা একটা ইলেকট্রোলাইট। কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কিন্তু ইউজুয়ালি গ্যাস টাইপের হয় অথবা লিকুইড হয়। সো এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট, মানে এটা খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আমরা তো জানি যে তোমার আয়নিক কম্পাউন্ডরা NaCl তারা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বাট এখানে দেখা যাচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট সেটা পোলার কোভ্যালেন্ট, সেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারতেছে। আবার এটা কোভ্যালেন্ট, তাই এটা হচ্ছে গ্যাস, এটার তোমার মেল্টিং পয়েন্ট অনেক লো, মেল্টিং পয়েন্ট হচ্ছে লো, বয়েলিং পয়েন্টও অনেক লো, ইউজুয়াল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, আর এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সো বুঝতেই পারতেছো। তারপর এরকম আরও এক্সাম্পল দেওয়া যায়, ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে HNO3,
তারপর সালফিউরিক অ্যাসিড, সবাই কিন্তু ইলেকট্রোলাইট। ওকে, এরা সবাই খুব ভালো মতো আয়নিক কম্পাউন্ডের মতো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো এটাই হচ্ছে পোলারিটি। একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড তোমার আয়নিকের মতো অ্যাক্ট করলে সেটাকে আমরা তার পোলারিটি বলি বা পোলারন বলি। এখন আমরা শিখব পোলারাইজেশন। আচ্ছা, আরও একটা জিনিস বলি যে এরা রিয়াকশন করে অনেক ফাস্ট। ওকে, এদের রিয়াকশনগুলোও কি হয়? ফাস্ট। আর এদের রিয়াকশনগুলোও স্লো হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডে আমরা জানি রিয়াকশন হচ্ছে স্লো। তারপর এরা আয়নিক হয় দেখেই এইগুলা কিন্তু অ্যাসিডের মতো অ্যাক্ট করে, তাই না? এরা যদি আয়নিক না হইতো, মানে পোলার কোভ্যালেন্ট না হইতো, তখন কিন্তু অ্যাকুয়াস সলিউশনে একটা অ্যাসিড কিন্তু H+কে ডোনেট করতে পারতো না। সো এর জন্যই ম্যাক্সিমাম যেটা ভুল মনে করে যে H+ আর Cl- এর মধ্যে মনে হয় একটা আয়নিক বন্ড আছে, বাট আসলে তো তা না। এটা অ্যাকচুয়ালি একটা কোভ্যালেন্ট বন্ড, বাট স্পেশাল কোভ্যালেন্ট বন্ড, পোলারিটি তার বেশি। আচ্ছা, তো এখন আমরা দেখি পোলারাইজেশন অফ, এটা হচ্ছে পোলারাইজেশন বা বাংলায় হচ্ছে পোলার আয়ন। পোলারাইজেশন বাংলায় হচ্ছে পোলার আয়ন। আচ্ছা, পোলারাইজেশন হচ্ছে পোলারনের উল্টাটা। দ্য টেন্ডেন্সি অফ অ্যান আয়নিক কম্পাউন্ড টু অ্যাক্ট লাইক এ কোভ্যালেন্ট কম্পাউন্ড ইজ কল্ড পোলারাইজেশন। সেটাও লেখো, দ্য টেন্ডেন্সি অফ অ্যান আয়নিক কম্পাউন্ড to act as a covalent compound is called polarization. এটারও আমরা একটা ফর্মাল ডেফিনেশন একটু লিখব, তাহলে এটা বোঝা যাবে। ইটস কল্ড পোলারাইজেশন। এটার ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এরকম যে cation involved in a covalent bond, cation involved in a covalent bond, sorry, এটা হচ্ছে cation involved in an ionic bond, এটা তো আয়নিক বন্ড নিয়ে কাজ করতেছে। সো cation involved in an ionic bond attracts the electron cloud towards electron cloud of anion towards itself and repels anion nucleus and thus causes deformation of the electron cloud, which causes the ionic compound to act like a covalent compound. Huge definition. This is called polarization. আচ্ছা, সো একটা আয়নিক বন্ডে যে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে, আমরা তো জানি একটা আয়নিক বন্ড হচ্ছে দুইটা কম্পাউন্ডের মধ্যে হয়, দুইটা তোমার অ্যাটমের মধ্যে হয়, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জড, অ্যানায়ন হচ্ছে নেগেটিভলি চার্জড। সো এই তোমার দেখা যায় যে এই ক্যাটায়ন, এই যে অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা আছে সেটাকে তার দিকে অতিরিক্ত জোরে অ্যাট্রাক্ট করার কারণে, আবার এই যে ক্যাটায়ন যে নিজে পজিটিভ, তো অ্যানায়নের নিউক্লিয়াস তো আবার পজিটিভ, রাইট? আমাদের যে কোনো অ্যাটমের নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জড। সো তখন দেখা যায় ওই নিউক্লিয়াসটা তোমার রিপেলড হয়। তো দেখা যায় এখানে এই যে অ্যানায়নের চারপাশে যে ইলেকট্রন ক্লাউডটা থাকে সেইটা এভাবে ডিফর্মড হয়, মানে সেটা এরকম ক্যাটায়নের কাছে চলে আসে। ওকে, আর
এটা হচ্ছে তোমার ক্যাটায়নের নিজের ইলেকট্রন ক্লাউড। সো এখানে একটা দেখো এই যে ওভারল্যাপিং এর মতো ঘটনা ঘটতেছে, তাই না? শেয়ারিং এর মতো হচ্ছে এই জায়গায়। সো এর জন্য এটা যেহেতু একটা শেয়ারিং এর মতো ঘটনা হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো অ্যাক্ট করে, তাই না? কোভ্যালেন্ট তো শেয়ারিং এর জন্যই তো মানে শেয়ারিং এর জন্যই তো আমরা এটাকে কোভ্যালেন্ট বলি। সো এটাও হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো অ্যাক্ট করে। তো এখন পোলারাইজেশনটা কখন কখন হয় সেটা আমরা দেখি। মেইনলি 4টা ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। 4টা বা হচ্ছে লাস্টের 2টাকে অ্যাকচুয়ালি একটা হিসেবে বলা যায়। আমি 3টা পয়েন্ট বলবো। সো এখানে এটা হচ্ছে 3টা পয়েন্টের উপর ডিপেন্ড করে। এই রুলগুলোকে বলা হয় হচ্ছে ফাজান্স রুল। ফাজান্স রুল, ফাজান্স রুল ফর পোলারাইজেশন। তো ফাজান বলছে যে তোমার এই যে আমাদের যে 2টা ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, ক্যাটায়নটা যদি সাইজে ছোট হয় আর অ্যানায়নটা যদি মানে এখানে লিখি যে ক্যাটায়ন হচ্ছে স্মলার আর অ্যানায়ন হচ্ছে লার্জার, এরকম যদি কেস হয় তখন দেখা যায় পোলারাইজেশনটা অনেক হাই হয়, মানে পোলারাইজেশনটা অনেক বেশি হয় আর কি। এই টাইপের কম্পাউন্ড বেশি পোলার হয়। আবার ক্যাটায়ন যদি তোমার লার্জার হয় আর অ্যানায়ন যদি স্মলার হয়, আচ্ছা এটা আসলে 1 নম্বর রুলের আন্ডারেই, 4টা যাতে না বলি আমরা এখানে 3টা রুল লিখবো। তো এটা যদি বড় হয় তখন পোলারাইজেশনটা কম হয়, মানে একটা আয়নিক কম্পাউন্ড তখন তোমার কোভ্যালেন্টের মতো অ্যাক্ট করে না। আচ্ছা 2 নম্বর রুল হচ্ছে যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে অ্যান্ড অ্যানায়নের চার্জ যত বেশি হবে, মানে দুইটারই চার্জ যত বেশি পোলারাইজেশন তত বেশি। আর ক্যাটায়নের চার্জ যত কম অ্যান্ড অ্যানায়নের চার্জ যত কম তত পোলারাইজেশনটাও কম হবে। আচ্ছা আমাদের মিটিংয়ের টাইম শেষ, আজকে এই পর্যন্তই রাখি, বাকিটুকু আমরা নেক্সট দিন দেখাবো। এটার কয়েকটা এক্সাম্পল দেখাবো আর এই চ্যাপ্টারটা কালকে আমরা শেষ দিব। ওকে ঠিক আছে।